রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৭ দফা প্রস্তাবও তুলে ধরেন। সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে ২০১৭ সালে এবং এর আগেও সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। এই জনগোষ্ঠীকে জাতিগত নির্মূলের প্রক্রিয়া থামানো সব নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতার সত্ত্বেও ২০১৭ সালে ও তার আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জনগোষ্ঠীকে জাতিগত নির্মূলের প্রক্রিয়া থামানো সবার নৈতিক দায়িত্ব। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব তুলে ধরেন। বলেন, এই সংকট মিয়ানমারের তৈরি এবং তাদেরই সমাধান করতে হবে। নতুন করে রোহিঙ্গা প্রবেশ বন্ধে ব্যবস্থারও আহ্বান জানান। রোহিঙ্গাদের সংকট মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলনে অংশ নিচ্ছে ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা। সম্মেলনের সুপারিশ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই সম্মেলনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, ৩ দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ প্রথম দিন, সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে তিনি ৭ দফা প্রস্তাবও তুলে ধরেছেন। সব মিলিয়ে এই সম্মেলনের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে এবং এই সম্মেলন ঘিরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? প্রথমে নিরাপত্তা ব্যবস্থার কথা বলি। সম্মেলন থেকে গতকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আপনি জানেন ইনানির ওয়াচ হোটেলে এই সম্মেলনটি হচ্ছে এবং সেখানে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা চুকে পড়ার মতন। প্রফেসর ইউনূস আজকে সেখানে তার ভাষণে তিনি বলেছেন, যেহেতু রোহিঙ্গা যে সংকট সেটি মিয়ানমার থেকে যেহেতু সৃষ্টি হয়েছে, সেটির সমাধান কিন্তু মিয়ানমার থেকে নিয়ে করতে হবে। তারপরে তিনি ৭ দফা প্রস্তাব দিয়েছেন। আমি ৭ দফার মধ্যে যদি শুরুতে যদি বলতে হয় তাহলে তিনি প্রথমে টেকসই প্রত্যাবাসনের কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যেমন জীবন রক্ষাকারী কাজ চলমান রাখতে হবে, দাতা সংস্থা ও আন্তর্জাতিক অংশীজনদের সেটি প্রতিশ্রুতি অনেকটা বাস্তবায়নের কথাও তিনি সেই আজকে অক্সিজেন সংলাপে তিনি বলেছেন এবং তিনি বলেছেন সব ধরনের নিপীড়ন বন্ধ করতে হবে। আপনারা জানেন মিয়ানমারের ওপারে মিয়ানমারের যে রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে আসছে এবং এখনো পর্যন্ত অনেক রোহিঙ্গা সেখানে আছেন, তারাও কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। তো সেই সব নিপীড়ন সব ধরনের নিপীড়ন বন্ধ করার তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিয়ানমারের যে অভ্যন্তরে সেখানে সহিংসতা বন্ধ যেটি বলছিলাম, সেই সহিংসতা বন্ধকে তিনি আহ্বান জানান। পাশাপাশি আসিয়ানকেই রাখাইনে নিরাপদে ফিরে যাওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করবার জন্য আসিয়ানভুক্ত দেশসমূহের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে অংশীজনদের জাতিগত নিধনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি অনেকটা আশাবাদ দিয়েছেন এবং পাশাপাশি আপনি জানেন ন্যায় বিচার বন্ধে ন্যায় বিচার প্রাপ্তি এবং যে গণহত্যা করা হচ্ছে সেই গণহত্যা বন্ধ করার যে কথাও তিনি বলছেন। সার্বিক বিষয় মিলিয়ে আসলে যে আগামীকাল পর্যন্ত সেই অংশীজন সম্মেলন হবে এবং প্রফেসর ইউনূস আজকে তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন, যেহেতু মিয়ানমারের যে পক্ষ থেকে সেটি
শুরু হয়েছে এবং সেটি কিন্তু মিয়ানমারকেই সমাধান করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিভিন্ন দেশসমূহ এগিয়ে আসতে হবে যাতে রোহিঙ্গারা নিরাপদে এবং তারা নিরাপদে এবং মর্যাদার সাথে নিজ দেশে ফিরে যেতে পারে। এবং আজকে জানেন, আজকে 8 বছর পূর্ণ হয়েছে রোহিঙ্গাদের যে গণহত্যা, আজকে তারা রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করেছে রোহিঙ্গা ক্যাম্পে। আমি সেখানেও ছিলাম। সেখানে রোহিঙ্গারা বারবারই বলছেন তারা প্রতি বছর এই দিবসটি তারা পালন করে, কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না। তারা চাই সে নিরাপদে এবং মর্যাদার সাথে যদি মিয়ানমার ফিরে নিয়ে যায় তাহলে আজ তারা মিয়ানমারে ফিরে যাবে। তো সেরকম এখন দেখার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের গতিপথ কোন দিকে যায়। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া অব্যাহত রাখায় বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে এই প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার জনগণের প্রতি সংহতি জানিয়েছে। তাদের মধ্যে রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। একই সাথে তাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানানো হয়েছে। 2017 সালের 25 আগস্ট বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে রোহিঙ্গারা। 12 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিপ্লবী ছাত্র জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তার বাসার সামনে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। হে বাংলাদেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। 1, 2 নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে, সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক। একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে, দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। সেইটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক না। কাজে আমি আপনাদেরকে বলতেছি, সবকিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, সবার কাছে আমি আহ্বান করতেছি, আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। আবারও বলছি, আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে, এখনো করছে। আর এখন 5 ঘন্টা যাবত এখন এই মব আমার সামনে, সেইটা সংখ্যায় যতই হোক, বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে। আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে, আপনারা এই কথাটাও জেনে রাখুন। আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি, আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে। আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে, কিন্তু সাংবিধানিকভাবে ফির দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। হাইকোর্টে ব্রিফিং করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে।
জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি 493 জন আন্দোলনকারী একটি চোখ চিরতরে হারিয়েছেন, আর পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন অন্তত 11 জন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে এই তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের নারী চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 8ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজ 2 জন চিকিৎসক ছাড়াও সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানের শহীদ মারুফের বাবা। বলেন, 19 জুলাই শেখ হাসিনার নির্দেশে বিজিবির রেদোয়ান আন্দোলনকারীদের ওপর গুলি ছোঁড়ে। ছেলে হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, চৌধুরী মামুন, স্থানীয় এমপি ওয়াকির আহমেদ, বাড্ডার 2 কাউন্সিলর এবং বাড্ডা ও রামপুরা থানার ওসির বিচারের দাবি জানান তিনি। এখন পর্যন্ত এই মামলায় 21 জন সাক্ষ্য দিয়েছেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন। দিনের প্রথম ভাগে খুলনা অঞ্চল, দ্বিতীয় ভাগে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনের শুনানি সম্পন্ন করবে ইসি। গত 30 জুলাই 300 সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়। বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় মোট 40টি আসনে। আগামী 27 আগস্ট শুনানি শেষ হবে। সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতোমধ্যে বিক্ষোভ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসি। 4 দিনের আবেদন শুনানি শেষে তা পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। বাগেরহাটবাসীর প্রাণের দাবি হচ্ছে আমাদের যে 4টা আসন ছিল সেই 4টা আসন পুনর্বহাল করা হোক এবং সেভাবে নির্বাচন। বাগেরহাটবাসী বঞ্চিত হবে, বিগত 17 বছরে যেভাবে আমরা বঞ্চিত হয়েছি পুনরায় আবার সেই আমাদের বঞ্চিত থাকতে হবে। এই শুনানির বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে গতকাল ছিল এই শুনানির প্রথম দিন এবং সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সবাই সে বিষয়ে অবগত। এরপরে আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সে বিষয়ে জানাবেন, এবং আজ তো দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে, এখন পর্যন্ত কত দূর এগোলো শুনানি? আজকে সারাদিনে 20টি আসনের শুনানি করছে নির্বাচন কমিশন। সকালের ভাগে 7টি আসন করেছে এবং বিকেলে 13টি আসন নিয়ে শুনানি করবে। এই 13টি আসন ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন আসন, সেগুলো নিয়ে শুনানি করবে। শুনানি ঠিক 2:30টাতেই শুরু হতে যাচ্ছে এবং সকালের ভাগের শুনানি বেলা 12টার মধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন। আপনি নিরাপত্তার কথা বলছিলেন, গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর যেটা ঠিক শুনানি কক্ষে হয়েছে এবং এটি নজিরবিহীন সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের সম্মুখে এমন ধরনের হাতাহাতির ঘটনা আসলে ঘটেনি। তারপর থেকে শুনানি কক্ষের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশ এবং বাহির হওয়ার ক্ষেত্রে অনেকটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নির্বাচন ভবনে ঢোকার যে ফটক রয়েছে সেখানেও সকলকে জিজ্ঞাসাবাদ করেই ঢোকানো হচ্ছে। এছাড়া নির্বাচন ভবনের বাইরে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসা যারা এলাকাবাসী বা জনপ্রতিনিধিদের নেতৃত্বে ব্যাপক সংখ্যক জনসমাগমের উপস্থিতি রয়েছে। আগামী 2 দিনও সে উপস্থিতি থাকবে বলে ধারণা করছি। আজকে যে অঞ্চলগুলোর বা যে এলাকাগুলোর শুনানি হচ্ছে সেই সব এলাকার জনসাধারণ এখানে আছেন, তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বা সকলে তার দাবি দাওয়াটি তুলে ধরছেন এবং তাদের প্রতিনিধিরা এই শুনানি কক্ষে নির্বাচন কমিশনের সম্মুখে যে তাদের দাবি বা পরামর্শ তুলে ধরছেন। এটা তো গেল শুনানির বিষয় এবং সকালে যেটি হয়েছে যে বাগেরহাটের বিষয়টি বেশ আলোচনায় ছিল। বাগেরহাট জেলার যে 4টি আসন, আমরা জানি গত 31 জুলাই নির্বাচন কমিশন যে 40টি আসনের খসড়া গেজেট প্রকাশ করে সেখানে কিন্তু বাগেরহাটের 4টি আসন থেকে কমিয়ে 3টি করা হয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে একই সাথে গাজীপুর জেলার 5টি আসন থেকে বাড়িয়ে 6টি করা হয়েছে। এটি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বাগেরহাট
বাগেরহাটবাসী তারা যেটি বলছেন, তারা আগের সীমানাতেই ফেরত যেতে চান, অর্থাৎ এই খসড়া গেজেটের আগে তাদের যে 4টি আসন ছিল সেই 4টি আসনেই তারা বহাল চান। একটি বিষয় যে নির্বাচন কমিশন বাগেরহাট 4 যে আসনটি, যেটি মংলা এবং রামপাল নিয়ে গঠিত, সেই মংলা এবং রামপালকে তারা ভেঙে অন্য 3টি আসনের সাথে সংযুক্ত করেছে। এটি নিয়ে আপত্তি জানিয়ে বাগেরহাটের কয়েকজন আপিলকারী তারা এসেছেন। সকলের আসলে একটাই দাবি, আমরা ভিন্ন দাবি কিছু পাইনি। সবাই কিন্তু বলছেন তারা সেই আগের 4টি আসনে ফেরত চাইছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন জনদাবি উপেক্ষা করেছে এবং এতে এই মংলা এবং রামপালের যে জনগণ তারা প্রশাসনিকভাবে উপেক্ষিত হবে, সামাজিকভাবে উপেক্ষিত হবে এবং নানা সমস্যার কথা তারা তুলে ধরেছেন। তারা বলেছেন যে 300টি আসন রয়েছে, কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেটিতে যদি একটা ব্যালেন্স নির্বাচন কমিশন করতে চায় তারা সেটা অন্যভাবে করতে পারত, কিন্তু গাজীপুরের একটি আসন কমানোর জন্য তারা বাগেরহাটের একটি আসন ছেটে ফেলে দিল, সেটিকে আসলে ঠিক তারা গ্রহণযোগ্য বলছেন না। এক্ষেত্রে তারা এটিকে নির্বাচন কমিশনের আইনের লঙ্ঘন বলছেন। আর এই যে 4 দিন ধরে শুনানি চলছে, আরও 2 দিন চলবে। তারপর নির্বাচন কমিশন প্রতিদিনকার যে আপত্তি এবং পরামর্শ আসে আপিলকারীদের পক্ষ থেকে, সেগুলোকে তারা বিবেচনায় নিয়ে যেগুলো যৌক্তিক মনে করবেন সেটি নিয়ে নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তেই একটি গেজেট প্রকাশ করবে, চূড়ান্ত গেজেট, যেটি দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটিগুলো একটি বিষয়। এবং নির্বাচন কমিশন আরও একটি বিষয় বলেছে, তারা শুধুমাত্র 40টি আসনেরই খসড়ার গেজেট প্রকাশ করেছে। তারা এই 40 আসনের উপরেই আসলে দাবি আপত্তি নেবেন, এর বাইরে নয়। যদিও গত 10 আগস্ট পর্যন্ত 83টি আসনে 1760টি দাবি আপত্তি নির্বাচন কমিশনে জমা পড়েছে। সব মিলিয়ে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি, এবং প্রত্যেকটি নির্বাচন কমিশনের কাছেও এটি একটি বড় চ্যালেঞ্জ। সেই কাজটি করছে এবং এটি করতে যে এটি আসলে পূর্ব একটি ধারণা থাকে যে এই ধরনের শুনানিতে আসলে বিরোধী যে পক্ষগুলো থাকে তাদের মধ্যে অনেকটা আপত্তিকর ঘটনা ঘটবে, এই ধরনের একটি আভাস কিন্তু আগে থেকেই ছিল। তবে কালকে যেটি হয়েছে সেটি নজিরবিহীন, একেবারে শুনানি কক্ষে নির্বাচন কমিশনের সম্মুখে যেটি হলো সেটি কিন্তু আসলে ঠিক সচরাচর এমনটা ঘটতে দেখা যায় না। তো আমরা আছি এখানে, সবশেষ খবর সংগ্রহ করছি। এরপরে যাদের শুনানি হবে তারা নিশ্চয়ই তাদের দাবি আপত্তি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরবে। এখন পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহকে লাঞ্ছিত করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন 2 দলের কর্মীরা। রাতে আশুগঞ্জের রেলগেট ও সরাইলের শাহবাজপুর প্রথম গেট এলাকায় বিক্ষোভ করেন রুমিন ফারহানার সমর্থকরা। এ সময় তারা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। হামলায় জড়িত থাকার অভিযোগে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে 1 ঘণ্টা পর সড়ক থেকে সরে যান তারা। অন্যদিকে এনসিপি নেতা আতাউল্লাহ সহ অন্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আসন পুনর্বিন্যাসের শুনানিতে হাতাহাতি ও হট্টগোল হয়। সংসদে নারী আসন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সহ 10 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ একাধিক দল। সেগুলো বাদ রেখেই জুলাই সনদ ঘোষণার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বলছেন গুরুত্ব দিতে হবে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দলের মতকে। তবে একমত না হওয়া এজেন্ডাগুলো বাস্তবায়নের পথ খুঁজছে ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে 19টি মৌলিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নারী সংসদ সদস্য নির্বাচন, প্রধানমন্ত্রীর একাধিক পদ সহ 10 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে কয়েকটি দল। এখন 11:28 বাজে। প্রশ্ন উঠেছে এগুলো বাদ দিয়ে কিভাবে হবে জুলাই সনদ। বিশ্লেষকদের পরামর্শ, সংস্কারে যতটুকু ঐক্যমত হয়েছে তা নিয়ে আগাতে হবে কমিশনকে, বাকিগুলো রেখে দিতে হবে ভবিষ্যতের হাতে। একটা রাস্তা শুধুমাত্র খোলা আছে, যদি ঐক্যমত্য কমিশন মনেই করে যে তারা এটা কার্যকর করতে চায়। একটা রাস্তা খোলা কি, সেটা হলো যে আপনি যেগুলোতে যে সকল রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর ব্যাপারে কী ধরনের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এগুলোর যে চুলচারা বিশ্লেষণ, এক্ষেত্রে বিশেষজ্ঞদের যে মতামত আছে চুলচারা বিশ্লেষণের ক্ষেত্রে, সেগুলো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। নোট অফ ডিসেন্টের বিষয়ে বিশেষজ্ঞদের মত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। খোঁজা হচ্ছে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া। তারা তো রাজি হয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়ে রাজি হয়েছেন, তারা এই প্রক্রিয়ার সাথে
নিজে থেকে যুক্ত রেখেছেন। তো আমি আশা করি তারা তাদের মত পরিবর্তন করবে। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের খসড়ায় মত দেওয়ার সময় শেষ। জমা দিয়েছে ২৬টি দল, জানায়নি ৪টি দল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হতে পারে। রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে রাতে তাকে ঢাকায় আনা হয়। পুলিশ জানিয়েছে, সিআইডির একটি দলের বিশেষ অভিযানে বরিশালে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি সহ ২৫ জন সহ অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এর আগে ১৭ আগস্ট একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। গণ অভ্যুত্থানের পরও আগের সরকারের সুবিধাভোগী অন্তত ৫০% চিকিৎসক আছেন স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে। অভিযোগ পেশাজীবী সংগঠনের। অনেকে বিভিন্ন পদে ছিলেন ১০ বছরের বেশি সময়। তাদের অসহযোগিতায় বর্তমান সরকারের সংস্কার কাজও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বদলি করা হলেও অনেকে যোগ দেননি নতুন কর্মস্থলে। এসব বিবেচনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে ১০ বছর পর্যন্ত ছিলেন অনেক চিকিৎসক। পেশাজীবী সংগঠনগুলোর অভিযোগ, স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সরানোর সাহস ছিল না কর্মকর্তাদের। তবে এরই মধ্যে একাংশকে বদলি করা হলেও অনেকে আছেন আগের পদে। পেশাজীবীদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অর্ধেকের বেশি পদে এখনও বহাল পতিত স্বৈরাচারের অনুসারীরা। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার দাবি করে বিশেষ সুবিধাও নিচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী অনেক কর্মকর্তা কর্মচারী। গত ১ বছরে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের 50% আওয়ামী লীগ দূষকদেরও বদলানো হয়নি। হাতে গোনা কিছু যারা লিডার শ্রেণী ছিল অথবা যারা ভাইটাল পোস্টে কয়েকটা ছিল, শুধু তাদের সরানো হয়েছে। ৫ই আগস্টের পরে স্বাস্থ্য খাতে যেই সংস্কার পরিবর্তন হওয়া দরকার ছিল সেটা হয়নি, কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি। এখনও অনেক ইনস্টিটিউশনে অনেক গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের দোসররা বসে আছে। যারা শান্তি মিছিলে গেছে তারা বসে আছে। অধিদপ্তর বলছে, এ পর্যন্ত ২০০০-এর বেশি চিকিৎসককে ঢাকার বাইরে বদলি করা হলেও অনেকেই যোগ দেননি। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। পদায়িত জায়গায় যোগদান না করে তারা নির্লিপ্ত আছেন। এটা প্রশাসনিকভাবে যথাযথ কর্তৃপক্ষের আদেশ যেটা আছে সেগুলা প্রতিপালন না করা মানে অসদাচরণের শামিল। স্থানীয় কর্তৃপক্ষ আমাদের দৃষ্টিতে যেগুলো আনছেন এবং আমাদের যে নিজেদের যে সিস্টেমটা আছে, MIS এর মধ্যে যে সিস্টেমগুলো আছে, HRIS যে প্ল্যাটফর্ম আছে, সেই সিস্টেমগুলো দেখে আমরা এগুলোকে প্রশাসনিক প্রক্রিয়ায় যেভাবে অ্যাড্রেস করা দরকার, মোকাবেলা করা দরকার, সেগুলো আমরা করছি। সপ্তম ও নবম গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা করেছে সরকার। এর ফলে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উন্নত চিকিৎসা দেওয়া সহজ হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাক্তার গালিব হাসান। ডাক্তার গালিব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই, স্বাস্থ্য অধিদপ্তরে এখনো বিশেষ সুবিধাভোগী চিকিৎসকরা বহাল আছেন, এটি কিভাবে সম্ভব হচ্ছে এবং তাদের সরানো যাচ্ছে না কেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের আর সকল দর্শকদের। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে আজকে যে টপিকসটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য। স্বাস্থ্য খাতে পেশিস্টরা এত বেশি ভাবে চেপে আছে এবং প্রত্যেকটা সেক্টরে যারা শান্তি মিছিলে গিয়েছেন, যারা ১৭ বছর দমন পীড়ন এবং লুটের সাথে যুক্ত ছিলেন, তারা এখনো আছেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মতো জায়গায় এখনো কয়েকজন লাইন ডিরেক্টর আছেন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলেও পদায়িত ছিল। আর ৫ই আগস্টের পর থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
সবসময় এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিলেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিভিন্ন বিভাগীয় পরিচালক পর্যায়ে এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখনো ফ্যাসিস্টের দোসররা আছে, যেটা আমাদের স্বাস্থ্য সেক্টরের জন্য খুবই দুঃখজনক। সর্বোপরি কথা হচ্ছে যে আসলে গণতান্ত্রিক বাংলাদেশের আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারই পারে হচ্ছে সত্যিকারের সংস্কার করতে। এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি হচ্ছে অতি দ্রুত একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন হবে। এবং আপনি জানেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় 31 দফার মতো একটা চমৎকার দফা দিয়েছে, যেখানে সর্বজনীন স্বাস্থ্য নীতি আছে, যেখানে যে নির্বাচন হলে এসব সুবিধাভোগী চিকিৎসকদেরকে সরানো সম্ভব হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আদারওয়াইজ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বদলির পরও তো চিকিৎসকরা নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন না, এরকম অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তাদের বিষয়ে আসলে এই মুহূর্তে কি ধরনের ব্যবস্থা নিতে পারে স্বাস্থ্য অধিদপ্তর? ধন্যবাদ উপস্থাপিকা। এইটা আসলে সরকারি চাকরির যে কোনো অ্যাকশন হয় ভেরি স্লোলি। এই মুহূর্তে একটি কমিশন গঠনের মাধ্যমে এদের দ্রুত বিচারের আয়ত্তা এনে এদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো যে দ্রুত একটি কমিশনের মাধ্যমে তড়িৎ একটি বিচার ব্যবস্থার মাধ্যমে এদের একটি বিচারের সম্মুখীন করা। আদারওয়াইজ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে অস্থিরতা চলছে সেটা চলতেই থাকবে, জনবল সংকট থেকে যাবে। গালিব হাসান, আরেকটি বিষয় জানাবেন যে স্বাস্থ্য খাতের সংস্কার কার্যক্রম চালু রাখতে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? স্বাস্থ্য খাতে সংস্কার চালু করতে সরকারের প্রথম যে পদক্ষেপ নেওয়া উচিত, আমি যা মনে করি, যারা এই 17 বছর 7 মাস দমন পীড়নের সাথে যুক্ত তাদেরকে পুনঃপদায়ন থেকে বিরত থাকতে হবে এবং টারশিয়ারি লেভেলে, পেরিফেরি লেভেলে সরকারকে দৃষ্টি দিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল প্রকার স্বাস্থ্যের উইংস গুলাকে মানে সর্বাঙ্গীন সংস্কারের মাধ্যমে আমাদের সংস্কার করতে হবে। কখনোই আমরা সেন্টার থেকে পেরিফেরিতে হবে না, আমাদের পেরিফেরি থেকে সেন্টারে এসে সেন্টার এই পদ্ধতিতে সংস্কার করলে আমরা একটা সত্যিকারের সংস্কার আসলে দেখতে পাবো। জি, ডাক্তার গালিব হাসান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সবারই রাজনৈতিক দর্শন থাকতে পারে, চিকিৎসকদেরও থাকতে পারে, সেক্ষেত্রে সেবার মান উন্নত করার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছেন? দেখেন, আমি একটু আগে একটা কথা বলেছি, একটা বাংলাদেশের এই মুহূর্তে একটা বিপ্লবের নাম হচ্ছে 31 দফা। আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতায় আসলে 31 দফায় যেসব কথাগুলো বলা আছে, স্বাস্থ্য সংস্থার কমিশন, প্রত্যেকের জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যেসব জায়গাগুলা শূন্য পদ আছে আমরা দ্রুত কমিশন গঠনের মাধ্যমে সেই শূন্য পদগুলো ফিল আপ করবো এবং স্বাস্থ্য ক্ষেত্রে যে খারাপ যে ব্যাপারগুলো আছে, যে ছোট ছোট মানে ব্যাঙের ছাতা স্টাইলের যে ক্লিনিক গুলো আছে, মানহীন ক্লিনিক গুলাকে বন্ধ করে এর সাথে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজের জন্ম নিয়েছে 17 বছরে, যে যাতে মানহীন শিক্ষা ব্যবস্থা আছে, এই মানহীন শিক্ষা ব্যবস্থাটাকেও আমাদের বন্ধ করে মানসম্মত একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাটা সামনে আগায় নিয়ে যেতে হবে। আদারওয়াইজ যাতে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা পাওয়া যাবে না। জি, ডাক্তার গালিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উঠে আসছে না ডেঙ্গু রোগীর প্রকৃত চিত্র। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে শুধু তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। কীটতত্ত্ববিদরা বলছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অন্তত 4 গুণ বেশি হবে। প্রকৃত তথ্য জানতে আউটডোরে সেবা নেয়া রোগীদের তথ্য সংরক্ষণ করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 28,000 ছাড়িয়েছে। তবে এই তথ্য শুধুমাত্র ভর্তি রোগীর, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে জানিয়ে বিশ্লেষকরা বলছেন হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় থেকে যারা টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন সে তথ্য নেই সরকারের কাছে। ঢাকার 77 হাসপাতালের বাইরে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশের আরও 80 জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য নেয়, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয়। প্রচুর রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। যে একজন ডেঙ্গু রোগীর
ঠিকানা বা তার যে স্থানে আছেন সেই স্থানকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। সেটিও যদি সঠিক ঠিকানা না পাওয়া যায় সম্ভব হয় না। এর প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রমে। সঠিক তথ্যের অভাবে হটস্পট সম্পর্কে জানা ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নর্মাল ডাক্তারকে প্রাইভেট ডাক্তারকে দেখানো হয়েছে বা কোনো ছোটোখাটো হাসপাতালে গিয়ে দেখানো হয়েছে, ভালো হয়ে চলে আসছে। এই রিপোর্টগুলো আমরা পাই না। তো এইটা থাকলে আমাদের কার্যক্রমে, আমাদের বলতে পুরো বাংলাদেশেরই কার্যক্রমে অনেক সুবিধা হতো। ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা জানতে আউটডোরের হিসাবেও কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনডোর থেকে বা যারা ভর্তি রোগী তাদের যে তথ্যটা নিচ্ছে, অনুরূপভাবে ওনারা যদি আউটডোর এবং ল্যাবরেটরি বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে যদি তথ্য নেন তাহলে কিন্তু আমরা শতভাগ পাবো না, কিন্তু তারপরে ওই যে বিশাল গ্যাপ, সেই গ্যাপটা কিছুটা কমানো যাবে। রাজধানীতে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সে সংখ্যা 4000-এর বেশি, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রোগীর সংখ্যা প্রায় 2500। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ও হলগুলোতে মনোনয়ন ফর্ম বিতরণ করছেন রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার মনোনয়ন বিতরণের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভোটের আমেজ। তবে ছাত্রদল নির্বাচন পেছানোর দাবি জানানোয় নির্ধারিত সময়ে ভোট হওয়া নিয়ে সংশয়ে অনেকে। প্রায় 3 যুগ পর রাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই নির্বাচনী অভিজ্ঞতা নতুন, তাই সবার মাঝেই বাড়তি আগ্রহ। প্রায় 25,000 ভোটারের এই নির্বাচন নিয়ে মুখর মতিহারের সবুজ চত্বর। এক দল প্রস্তাব দিচ্ছে, আবার কিছু দল প্রস্তাব দিচ্ছে যে রাকসু নির্বাচনটা যদি একটু পিছানো যায় তাদের জন্য অনেক ভালো হয়। তবে ভোটের আমেজের মাঝেও পিছু ছাড়ছে না সংশয়। রোববার ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়ে রাকসু নির্বাচন 2 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। যে প্রস্তাবনা দিয়েছি যে আপনারা নির্বাচন পিছানোর কোনো ইয়া নাই, কারণ ওনারা ওনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো বা নির্বাচন পিছাতে চাইতেই পারে। তো রাকসু নির্বাচন শেষ করে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই আবার। তবে নির্বাচন কমিশন বলছে নানা সংকট ও সীমাবদ্ধতার মাঝেই আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছেন তারা। ঘোষণা করেছিলাম তার নির্বাচনের ডেট ছিল 15 সেপ্টেম্বর, এখনও সেটা আছে। আমরা মাঝে ভিতরে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর আমাদের ক্যাম্পাসে বর্তমানে একটা স্বাভাবিক পরিস্থিতি নেই, এটা স্বাভাবিক। রাকসু নির্বাচন এইটাকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে পারবে না আশা করছি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কর্মবিরতি 2 দিনের জন্য প্রত্যাহার করায় নির্বাচনী কার্যক্রমে বাড়তি গতি এসেছে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসু নির্বাচন নিয়ে চলছে প্রচার প্রচারণা। এ নিয়ে সরগরম পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম, আমরা জানি যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর আগে তো আনুষ্ঠানিক সময়সীমা দেওয়া হয়েছে প্রচার প্রচারণার জন্য। তার আগে থেকেই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। কি রকম আমেজ দেখছেন নির্বাচনের বিশ্ববিদ্যালয় এলাকায়? আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে। এখন প্রার্থীরা যেটি করছেন তারা এটিকে বলছেন যে মত বিনিময় করছেন শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের সমস্যাগুলোর কথা শুনছেন। আমরা দেখেছি সকালবেলা ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থী যারা রয়েছেন তারা কার্জন হলে গিয়েছিলেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে, এবং শিক্ষার্থীদের সাথে কথা বলা শেষ করে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। তারা যেটি জানান যে কার্জন হলে নানাবিধ সমস্যা রয়েছে, সেখানে গ্রন্থাগারের সমস্যা রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং তারা নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন। কথা বলেছিলাম ছাত্র দলের যারা ভিপি, জিএস প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন
যে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ব্যাশিং করা হচ্ছে, নানাভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে। একটি সংগঠন গুপ্তভাবে এই কাজগুলো করছে। তারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন। একই অভিযোগ ছাত্র শিবিরের প্রার্থীরাও করছেন। অন্যান্য যেসব প্রার্থী রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী রয়েছেন বিনিয়ামিন মোল্লা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। বলা চলে যে একে অপরের বিরুদ্ধে প্রার্থীরা নানাবিধ অভিযোগ করছেন। যদিও লিখিত অভিযোগ চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এখন পর্যন্ত দুটি লিখিত অভিযোগ এসেছে। এর আগে যেসব মৌখিক অভিযোগ এসেছিল সেগুলো সমাধান করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার, এবং তিনি বলছেন যে যখনই কোনো অভিযোগ পাচ্ছেন তখনই তারা সেগুলো খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত আমি যদি বলি ডাকসুতে 28 পদের বিপরীতে 509 জন প্রার্থী হয়েছেন। আজকে যদিও বা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আমরা দেখেছি অনেক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করছেন। বিশেষ করে ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন, কারণ ছাত্র দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্যানেল করা হয়েছে, এর বাইরে ছাত্র দলের কোনো নেতাকর্মী নির্বাচন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আজকে অনেক প্রার্থী এসে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি বলছেন যে নির্বাচন 9 সেপ্টেম্বর করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত স্থিতিশীলভাবে প্রার্থীরা তাদের কার্যক্রম চালাচ্ছে। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন, এবং কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধান নির্বাচনী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে আমার কথা হয়েছিল। প্রক্টর যেটি বলেছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা চলে যে অল্প কিছু অভিযোগ ছাড়া মোটামুটি ভালোভাবেই ডাকসু নির্বাচনের কার্যক্রম চলছে। নুরুল আলম, আপনাকে ধন্যবাদ। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে 17 বছরের সেই অপেক্ষার অবসান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ নয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা করেন তিনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, তারা সে সময় পালিয়ে গিয়েছিল, আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তারিখ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এসব অস্ত্র উদ্ধারে 500 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে থানা সহ বিভিন্ন স্থান থেকে অস্ত্র লুট হয়। সেগুলো উদ্ধারে অভিযান চালায় সরকার। অভিযানে লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করলেও এখনো অসংখ্য অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা যায়নি বলে জানান তিনি। এদিকে বর্তমানে প্রচুর সংখ্যক নিয়োগ দেয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে তাকে শো কজ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনি যে বললেন যে কমে নাই, এই লাস্ট কত দিনের ভিতরে কয়টা মব হয়েছে আপনি একটা বললেন। এই যে কমে নাই, যে কমে আসছে, মানে আমরা যে এলিমিনেট হয়ে গেছে আমি বলবো না, বাট কমে আসছে। এটা যেহেতু আমাদের একটা সময় আছে, এর ভিতরে আমরা চেষ্টা করব, আর আপনাকে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি, এটা কমে আনবে। খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজি বাইকের চালক সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকাল 9টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কের জিলের ডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা ডুমুরিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা। সোমবার সকালে 7 যাত্রী নিয়ে খুলনার ডুমুরিয়া থেকে সদরে যাচ্ছিল ইজি বাইকটি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের
জিলের ডাঙ্গায় পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলে নিহত হন বাহনটির চালক মুজাহিদুল ইসলাম। ইজি বাইকটা ওই ট্রাকের তলে ঢুকিয়ে আছে, কয়েকজন লোক আসলো, এসে টেনে বের করলো। ডুমুরিয়া থেকে খুলনায় আসতেছিল, জিলের ডাঙ্গায় আসার সময় জিলের ডাঙ্গা পৌঁছানোর পরে আপনার নদী থেকে একটা ট্রাক এসে সরাসরি অটোতে মেরে দিচ্ছে। আহত 6 জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও 3 জন। গুরুতর আহত অন্য যাত্রীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডুমুরিয়া থেকে ইজি বাইক যেতেছিল খুলনা এবং পিকআপ যেতেছিল খুলনা থেকে সাতক্ষীরাগামী পিকআপ, দুটোই আমাদের এখন আটক আছে, দুটো হেফাজতে আছে আমাদের। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের 240টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেয়া প্রায় 6.5 কোটি টাকার হদিস নেই। এদিকে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা চলায় নতুন করে কিস্তির টাকাও মিলছে না। ফলে প্লট এলাকায় বন্ধ সব কাজ। স্থানীয়দের ক্ষোভের মুখে কর্মকর্তারা বলছেন বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কাজ করা যাচ্ছে না। শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ 2 দফা বরিশালের মেয়রের দায়িত্ব পালন করেন। 2023 সালে নগরের কাউনিয়া সিটি কর্পোরেশনের স্বল্প আয়ের আবাসন প্রকল্পে 240টি প্লট বরাদ্দ দেন তিনি। প্লট বুকিংয়ের জন্য নির্ধারিত প্রায় 6 কোটি 44 লাখ টাকা জমা পড়ে আইএফআইসি ব্যাংকে, তবে সে টাকার হদিশ মিলছে না। অ্যাকাউন্টস যারা থাকেন তাদের কিছু করার থাকে না, মৌখিক বলে দেয় যে কাজটা করে নিয়ে আসো, যদি উনি কাজটা না করে তো কপালে যা হওয়ার সেইটাই হয়। এই মেয়র সিটি কর্পোরেশন 26 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা অপরাধে চাকরিচ্যুত করেছে, যেটা সর্বজন স্বীকৃত, যেটা এই পরবর্তী একজন মেয়র আসছে ওটা নিরপেক্ষ একটা তদন্ত কমিটি তদন্ত করি। আবাসন প্রকল্পের অনিয়ম নিয়ে অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানান সিটি এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসিক জমির মালিক আবেদনের অযোগ্য, তারপরও তাদের বরাদ্দ দেয় সাবেক মেয়র। টুটুল মিয়া, হ্যাঁ, এর দেশে 15টা প্লট, জাহাঙ্গীর মিয়ার দেশে, মান্নার দেশে, হ্যাঁ, এই মালিকানা জমিগুলো তারা বুঝ দিয়ে দিয়েছে ওই প্লটের ভিতরে। আগের যে রাস্তা, সেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের যারা ভিতরে যারা বাসিন্দা তারা বের হইতে পারে না। সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান স্থানীয়দের ক্ষোভের মুখে 2023 সালে হাউজিং প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন হাইকোর্ট, তাই নতুন করে কিস্তির টাকাও মিলছে না। সিটি কর্পোরেশন যে কিস্তিগুলো বাকিগুলো কিস্তিগুলো ওঠার কথা বা পাওয়ার কথা ছিল, এই কিস্তিগুলো বন্ধ আছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের একটা বিশাল অঙ্কের আয় এই মামলার জন্য বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারপর আমরা পরবর্তীতে এই যে উদ্যোগগুলো, যে মামলা চলমান, এই মুহূর্তে আমরা ওখানে কিছুই করতে পারতেছি না। 240টি প্লটের মোট দাম ধরা হয়েছে 13 কোটি 63 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর ফাঁকি রোধ এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে করদাতাদের ব্যাংক হিসাবে সার্বক্ষণিক প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেজন্য হিসাবধারীর ব্যালেন্স সহ 3 ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে এনবিআর। তবে ব্যাংকাররা বলছেন এতে গোপনীয় ব্যাংক তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হবে। এ বিষয়ে আইনি বাধ্যবাধকতা থাকায় সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স বহিঃসাক্ষ্য আইন অনুসারে ব্যাংক গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করা যাবে না, তবে শর্ত সাপেক্ষে আয়কর, ভ্যাট ও কাস্টমসের অনুমোদিত ব্যক্তি বা আইন প্রয়োগকারী ও যে কোনো তদন্ত সংস্থার অধীনে গ্রাহকের তথ্য জানা যায়। বর্তমানে এনবিআর বা অন্য কোনো সংস্থার সরাসরি আমানতকারীর ব্যাংক হিসাবে সার্বক্ষণিক প্রবেশাধিকার নেই। কোনো ব্যক্তি বা সংস্থার তথ্য প্রয়োজন হলে ব্যাংকগুলো কেবল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পরেই তা সরবরাহ করে থাকে। অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, সুদের আয় এবং উৎসে কর্তন করা করের রিয়েল টাইম তথ্য জানার সুযোগ চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি রোধ, স্বচ্ছতা বৃদ্ধি ও রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতেই এনবিআর এই পদক্ষেপ নিতে চায়। তবে ব্যাংকারদের শঙ্কা, এতে গ্রাহক তথ্য বেহাত হওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু বা অন্যরা চাইলে কিন্তু স্পেসিফিক দিই, কিন্তু এইটার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একটা হচ্ছে উনি আমার কাছে চাইলেন, আমি দিলাম,
আমি আপনাকে দিলাম আপনার প্রয়োজন, কিন্তু আপনার থেকে এটা কিন্তু আরও 5 হাত হয়ে যেতে পারে। বেশি সেন্সিটিভ হয়ে গেলে তখন হবে কি আমি টাকা ব্যাংকে রাখবো কিনা। বাংলাদেশ ব্যাংক বলছে আইন অনুযায়ী গ্রাহকের স্বার্থ বিবেচনায় এই বিষয়টি নিয়ে আমানতকারী ব্যাংক সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। ব্যাংক যে ক্লায়েন্টগুলো নিয়ে ডিল করে তাহলে ব্যাংকেরও কিছু মতামত থাকবে। আর এর বাইরে হচ্ছে আমরা প্রকৃত অর্থে যে এই তথ্যগুলো যদি প্রয়োজন হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে অবশ্যই সেগুলো সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে আইনের প্রয়োজনীয় সংশোধন করে আমরা সেই তথ্যগুলো আমরা শেয়ার করতে পারি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে বর্তমানে দেশে প্রায় 1,20,00,000 টিআইএনধারীর মধ্যে রিটার্ন দাখিল করেছেন প্রায় 45 লাখ করদাতা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।